আইএলটিএস এর জন্য যে গ্রামার গুলা আমরা গ্রামারের উপর পিএইচডি করা লাগবে না। তবে হচ্ছে যে আমাদের ওভারঅল ইংলিশের জন্য গ্রামার প্রয়োজন, কিন্তু আমাদের আইএলটিএস এর জন্য সিলেক্টিভ কিছু গ্রামারে ইমপ্রুভ করা লাগে। ঠিক আছে, এগুলো আমাদের অ্যাক্টিভলি ইউজ করা লাগবে। লাইক হচ্ছে যে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা লাগবেই। পার্টস অফ পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের ক্লিয়ার ধারণা যদি আমাদের থাকে তাহলে আমাদের কি কি উপকার হবে এবং কোথায় এই পার্টস অফ স্পিচ গুলো আমরা ব্যবহার করব এটা আমি দেখাই। যেমন এখানে দেখেন, এখানে এই গ্যাপ গুলা কাউন্ট করেন। এখানে কতগুলা গ্যাপ আছে? 10টা। এখানে কয়টা? 10টা। 20টা হলো টোটাল 20। এখানে কয়টা? কয়টা? 6, 26। 29। 35। শুধুমাত্র রিডিং এ এবং লিসেনিং এই দুইটা মডিউলে আমাদের গ্যাপ পাইছি। এই কোশ্চেনটা, এটা একটা র্যান্ডম কোশ্চেন আমরা বের বের করছি যেখানে 35 গ্যাপ পাইছি। আমি মানে এমন বলবো না যে আপনার কোশ্চেনেও 35 পাবেন গ্যাপ। আমরা ধরে নিলাম এভারেজ কোশ্চেন হার্ড হয়েছে, 25 গ্যাপ পাবো টোটাল। রিডিং এ তো 40 কোশ্চেন, 40। লিসেনিং এ 40, টোটাল 80 কোশ্চেন। 80 কোশ্চেনের মধ্যে 25 গ্যাপ। ঠিক আছে, এই গ্যাপ গুলার অ্যান্সার ডিরেক্ট হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন এই যে যে নাউন, এই নাউন, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা যদি হচ্ছে যে আমরা সেন্টেন্সে এক্সিকিউট না করতে পারি, বা এটা আইডেন্টিফাই না করতে পারি, বা এটা কোথায় ব্যবহার হচ্ছে লোকেশন বা এর অবস্থান যদি আমরা নির্ণয় না করতে পারি, বা হচ্ছে যে একটা এখানে টেক্সট দেয়া আছে বা একটা স্পিচ দেয়া আছে, স্পিচে এটার লোকেশন অর্থাৎ এই গ্যাপটা, ধরেন এই গ্যাপে কোন টাইপের ওয়ার্ড বসবে এটা যদি আমি প্রেডিক্ট না করতে পারি তাহলে আমার জন্য অ্যান্সার করা টাফ হয়ে যাবে। সো আমাদের এই যে অ্যান্সার, এই যে 25 অ্যান্সার, লিস্ট 25টা কোশ্চেনে ডিরেক্ট অ্যান্সার এই যে পার্টস অফ স্পিচের বাইরে অ্যান্সার হবে না। তো এরা হচ্ছে যে আমাদের ডিরেক্ট ইউজ করা লাগতেছে এই পার্টস অফ স্পিচ বা এই গ্রামার গুলাকে। ঠিক আছে, এর সাথে প্রোনাউন রিডিং এবং লিসেনিং এ অ্যান্সার বলে দেয় প্রোনাউন। তারপর হচ্ছে কানেক্টরস গুলা, মিন্স হচ্ছে কনজাংশন গুলা আপনাকে বিভিন্ন অ্যান্সার ধরে ধরতে সহায়তা করে। লাইক হচ্ছে রিডিং এ হাউভার এন্ড বার্ড দিয়ে আপনি প্রচুর অ্যান্সার পাবেন। ঠিক আছে, হাউভার এন্ড বার্ড দিয়ে। সো আমাদের এই যে যে গ্রামার, এটা আমাদের অবশ্যই জানতে হবে। কেউ যদি মনে করেন যে গ্রামার ছাড়া, অর্থাৎ বেসিক গ্রামার ছাড়া আপনি আইএলটিএস এ ভালো করবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি বেসিক গ্রামার কে ইমপ্রুভ করে দেন হচ্ছে যে আপনাকে পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে। এখানে দুই ধরনের গেম চলে আইএলটিএস এ, একটা হচ্ছে গ্রামার আর একটা প্যারাফ্রেজিং। এই দুইটার সমন্বয়ে হচ্ছে যে ভালো করা যায়। ঠিক আছে,
যারা এই দুইটায় ভালো করে তারা ওভারঅল আইএলটিএস এ ভালো করে। সো আমাদের গ্রামারের প্রয়োজনীয়তা রয়েছে। এটা হচ্ছে যে জাস্ট ডেমো দেখালাম যে গ্রামারের প্রয়োজনীয়তা কি। তো আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে এক, পার্টস অফ স্পিচ। দুই, টেন্স। টেন্স কখন লাগে? আমাদের হচ্ছে যে রাইটিং এন্ড স্পিকিং, অর্থাৎ রাইটিং মডিউল এবং স্পিকিং মডিউলের জন্য টেন্স লাগবে। কারণ আমাদের যখন কোশ্চেন করা হবে, ধরেন আমাদের কোশ্চেন করা হচ্ছে পাস্ট টেন্সে, আপনি অ্যান্সার করতেছেন প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ আপনার টেন্স সম্বন্ধে আইডিয়া নাই। তারপরে হচ্ছে যে আপনার রাইটিং টাস্ক ওয়ানটার যেখানে হচ্ছে বিভিন্ন ডিপিক পিকচার থাকবে, ওই পিকচার গুলা আমাদের আর দেখে রিপোর্ট রেডি করা লাগবে। এখন ওই পিকচারটা পাস্ট টেন্সে ছিল, এখন আপনি পাস্ট টেন্সে না লিখে প্রেজেন্ট টেন্সে লিখতেছেন। সো আমাদের টেন্স ছাড়া তো কোনো সেন্টেন্সই হয় না, কিন্তু অ্যাক্টিভলি আমাদের আইএলটিএস এর জন্য ইউজ করা লাগবে এটা স্পিকিং মডিউল এন্ড রাইটিং মডিউলে। দেন হচ্ছে যে আমাদের ভয়েস। গ্রামার গুলার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। কেন? ভাই, কারণ হচ্ছে আমাদের এই যে যে প্যারাফ্রেজিং আমরা শুনতেছি, আইএলটিএস ইজ এ গেম অফ প্যারাফ্রেজিং। সেখানে প্যারাফ্রেজিং এর অন্যতম একটা হাতিয়ার হচ্ছে এই যে এই অ্যাক্টিভ প্যাসিভ। ঠিক আছে? সো প্যারাফ্রেজিং এর জন্য এবং রাইটিং রাইটিং টাস্ক ওয়ান এন্ড টু তে আমাদের অ্যাক্টিভলি ইউজ করা লাগবে এই ভয়েসটা। দেন ফোর্থ, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এটা হচ্ছে যে আমাদের গ্যাপ গুলার অ্যান্সার প্রেডিক্ট করার জন্য লাগবে। এবং আমাদের হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব সম্বন্ধে ধারণা থাকলে আমরা হচ্ছে যে সেন্টেন্স যখন রাইটিং লিখবো তখন আমরা ওখানে ভুল করব না। ঠিক আছে? এরপরে হচ্ছে যে এটার মধ্যেই বা এর আলাদা করা যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের হচ্ছে যে লাগবে। তারপরে হচ্ছে ইউজ অফ মডাল, মডাল লাগবে। তারপরে হচ্ছে ওয়ার্ড অর্ডার, পারফেক্ট পজিশন আর পজিশনিং অফ কোহেসিভ ডিভাইস, অর্থাৎ কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসে, এই জিনিসটা লাগবে। তারপরে হচ্ছে আমাদের রাইটিং এবং স্পিকিং মডিউলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারটা, সেটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার মিন্স হচ্ছে এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্সেস, ক্লজেস, ফ্রেজেস, এই ইস্যুগুলা এই সেন্টেন্সেস স্ট্রাকচারের মধ্যে থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমাদের প্যারাফ্রেজিং টুলস, প্যারাফ্রেজিং টুলস এন্ড লাস্ট ওয়ান পাংচুয়েশন। এই কয়টা গ্রামার আমাদের, আমি আপনাদের পড়াবো। ঠিক আছে? এর সাথে হচ্ছে যে আমি আপনাদের বেসিক প্রোনাউন্সিয়েশন অফ লেটার, আমাদের অ্যালফাবেট গুলার যে রং প্রোনাউন্সিয়েশন করেন এটাও দেখাবো নেক্সট ক্লাসে। আজকে প্যারাফ্রেজিং টুলস এন্ড নাউন।
আমরা যখন হচ্ছে বিভিন্ন মডিউলে যাব, লিসেনিং অর রিডিং, স্পিকিং, রাইটিং, আমাদের চারটা মডিউল আমাদের আইএলটিএস এর চারটা মডিউল, চারটা মডিউলের জন্যই হচ্ছে প্যারাফ্রেজিং ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? ধরেন আপনাকে এখানে কোশ্চেন দেয়া থাকবে, অডিওতে ওই কোশ্চেনের প্যারাফ্রেজিং অর্থাৎ সেম কোশ্চেনটা আপনাকে বলবে না কখনোই অডিওতে, আপনাকে ওইটা প্যারাফ্রেজিং বলবে। এখন এই যে যে আপনি কারো ভিডিও দেখলে বা কোথাও আইএলটিএস সম্বন্ধে শুনলে দেখবেন যে আপনি প্যারাফ্রেজিং শুনতেছেন। প্যারাফ্রেজিং মিন কি, অর্থাৎ এটা দিয়ে কি বোঝায়? প্যারাফ্রেজিং মিন্স ক্রিয়েটিং, রিক্রিয়েট or কিপিং দ্য মিনিং সেম, অর্থাৎ আপনার উম, অর্থ সেম রেখে একটা নতুন লাইন ক্রিয়েট করাকে প্যারাফ্রেজিং বলা হয়। অর্থাৎ অর্থের চেঞ্জ না করে একটা গিভেন সেন্টেন্সকে কি কিভাবে প্রকাশ করা যায় সেইটাকে হচ্ছে প্যারাফ্রেজিং বলা হয়। তো এটাকে প্যারাফ্রেজিং মিন্স অনেকেই আমরা মনে করি শুধু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং হয়, না। প্যারাফ্রেজিং এর অনেকগুলা টুলস আছে, অনেক টুলস থাকতে পারে, তার মধ্যে 7টা আইএলটিএস এ ইউজ করা হয়। ঠিক আছে, তো এই 7টা নিয়ে আমি কথা বলবো যে কি কি 7টা প্যারাফ্রেজিং টুলস ইউজ করে। অর্থাৎ আপনার প্যারাফ্রেজিং অর্থ হচ্ছে যে আপনাকে একটা লাইন দেয়া থাকবে, ওই লাইনের অর্থের পরিবর্তন না করে সেম অর্থের ভিন্ন একটা লাইন লিখা, বা অডিওতে আপনি শুনবেন বা রিডিং এ আপনি প্যাসেজে পড়বেন, এটাকে হচ্ছে প্যারাফ্রেজিং বলা হয়। সো প্যারাফ্রেজিং এর প্রথম যে টুলস সেটা হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট, অর্থাৎ আপনার যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সের ওয়ার্ডগুলার সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে আপনি হচ্ছে যে প্যারাফ্রেজিং করতে পারেন। লাইক এখানে যদি হচ্ছে যে একটা সেন্টেন্স আমরা দেখি, দ্য কোম্পানি এক্সপেরিয়েন্সড সিগনিফিকেন্ট গ্রোথ ইন সেল লাস্ট ইয়ার। এখানে দেখেন, দ্য কোম্পানি চেঞ্জ অর রিপ্লেসড উইথ অর্গানাইজেশন এক্সপেরিয়েন্স স significant major growth increase sales revenue last year. এখানে এটার যে অর্থ, এখানের যে অর্থ সেম অর্থ, অর্থের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আমরা ওয়ার্ডগুলা নাই হয়ে গেছে। এখন আপনি কোশ্চেনে এটা দেখলেন আর রিডিং প্যাসেজে গিয়ে এই লাইনটা পাইলেন, তখন তো আপনি বলবেন যে এই আমার কোম্পানি কোথায় গেছে, এক্সপেরিয়েন্স কোথায় গেছে, সিগনিফিকেন্ট বিক্রয় কোথায় চলে গেছে, মানে বাড়িঘর সাজায় হেনারে বিয়ে দিয়ে দিছে। তো এখানে আপনি যদি না জানেন বা আপনি যদি এটা ইউজ টু না হন, যে এই চেঞ্জেস গুলা হয় এটার সাথে যদি আপনি পরিচিত না হন, তাহলে আপনি লিসনিং রিডিং ধরতে পারবেন না। আর আপনাকে রাইটিং এ অবশ্যই প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং করতে হবে মিন্স হচ্ছে রাইটিং এর যে আপনাকে গিভেন কোশ্চেন স্টেটমেন্টটা দেয়া থাকবে, ওই কোশ্চেনটার অ্যাড্রেস করে ইন্ট্রোডাকশনটা লিখা লাগে। অ্যাড্রেসিং অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আমাদের ইন্ট্রোডাকশন লিখা লাগে রাইটিং টাস্ক 1 and 2 তে। এক্সকিউজ মি।
আমাদের রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 দুইটাই, রাইটিং টাস্ক 1 এন্ড 2 দুইটাই আমাদের ইন্ট্রোডাকশন লেখা লাগে। প্যারাগ্রাফিং এর মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফ থাকে, এবং এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট থাকে। এর একটা পার্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এবং এই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হচ্ছে অ্যাড্রেস দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে হয়। এখন এই কোশ্চেন অ্যাড্রেস করার জন্য কি করতে হয়, আমাদের যে গিভেন স্টেটমেন্টটা থাকে ওই স্টেটমেন্টটাকে আমাদের প্যারাফ্রেজিং করতে হয়। কেন প্যারাফ্রেজিং করতে হয়? আপনি যদি হচ্ছে যে যে সেন্টেন্সটা দেয়া থাকে ওইটাকে যদি হুবহু লিখে দেন, ওইটা ওয়ার্ড রিপিট হিসেবে কাউন্ট হবে, এবং আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। সো ওই গিভেন সেন্টেন্সের মিনিং সেম রেখে আমাদের একটা রিক্রিয়েট করা লাগে একটা লাইন। ঠিক আছে। সো আমাদের লিসনিং এবং রিডিং এ আমরা হচ্ছে দেখবো, আর রাইটিং এ আমাদের প্যারাফ্রেজিং করা লাগবে অ্যাক্টিভলি। সো জিনিসগুলো শিখতে হবে। প্রথম যে টুল সেটা সিনোনিম রিপ্লেসমেন্ট। কিভাবে? আপনার যে ওয়ার্ডগুলা থাকবে ওই ওয়ার্ডগুলার সিনোনিম সমার্থক শব্দ ব্যবহার করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। এই প্যারাফ্রেজিং এর মধ্যে সব থেকে দুর্বলতম প্যারাফ্রেজিং হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট। ঠিক আছে। এবং সব থেকে বেস্ট বেস্ট প্যারাফ্রেজিং হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট টুলস, অর্থাৎ দুই বা তিনটা আহ, যে এখানে অনেকগুলা টুলস থাকবে, এই টুলস এর মধ্যে দুই বা তিনটা টুলস ইউজ করে প্যারাফ্রেজ যখন করব রাইটিং এ, ওইটা হচ্ছে সব থেকে বেস্ট প্যারাফ্রেজিং। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম টুলস, যেটা দিয়ে হচ্ছে যে সিনোনিম ইউজ করা হবে। সেকেন্ড যে টুলস সেটা হচ্ছে আমাদের, আমরা কিছুক্ষণ আগে যে বললাম যে ভয়েসটা আমাদের লাগবে সব মডিউলে, ভয়েসটা। এখানে দেখেন যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ মিন্স হচ্ছে যে আপনি কোশ্চেনে দেখলেন এখানে গ্যাপ, এখানে অর্থাৎ এখানে হচ্ছে গ্যাপ। এখন আপনি এই পার্টটার পরে এই এখানে গ্যাপ অ্যান্সার প্রেডিক্ট করতেছেন। ঠিক আছে। এখন অডিওতে করবে কি, এই পার্টটা আগে বলে দিবে, ওয়াই পার্টটা ওয়াই পার্টটা আগে বলে দিয়ে এক্স পার্টটাকে ওই পাশে নিয়ে যাবে। ঠিক আছে। অর্থাৎ আপনি এটা শোনার জন্য ওয়েট করতেছিলেন, এটা শোনার পর এখানে অ্যান্সার প্রেডিক্ট করবেন, কিন্তু ওরা করলো কি, এই পার্টটাকে আগে বলে অ্যান্সার বলে এই পার্টটা বলে দিছে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করে দিছে। আর আপনার কোশ্চেনে ছিল প্যাসিভ, আপনার অডিওতে অ্যাক্টিভ করে দিছে। তো আমাদের রিডিং, লিসেনিং দুই জায়গায়, এবং রাইটিং এ তো লাগবেই, আমাদের এই অ্যাক্টিভ প্যাসিভ দেখতে হবে। ভয়েসের যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম আছে ওইটা ইউজ করে প্যারাফ্রেজিং করা হয়। কিভাবে করা হয়? এখানে দেখেন, দ্য ম্যানেজার উইল রিভিউ দ্য রিপোর্ট নেক্সট মানডে। এখানে সেন্টেন্সের সাবজেক্টটা অ্যাক্টিভলি এই ভার্বটা কমপ্লিট করতেছে। ঠিক আছে। এখানে কি এখানে কি হচ্ছে, এখানে প্যাসিভ প্যাসিভে এসে রিপোর্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে অবজেক্টটা কাজ করায় নিচ্ছে। দ্য রিপোর্ট উইল বি রিভিউড বাই দ্য ম্যানেজার অন মানডে। ঠিক আছে। অর্থাৎ ভয়েস আর অ্যাক্টিভ প্যাসিভ আমাদের প্যারাফ্রেজিং এর টুলস হিসেবে ইউজ হবে। ঠিক আছে। ভাইয়া, জি। আমি হচ্ছে বারবার ক্লাস থেকে মানে একাই বের হয়ে যাচ্ছি, অটোমেটিক বের করে দিচ্ছে। এটা কি আমার নেট প্রবলেমের কারণে ইয়া, হচ্ছে? আপনার নেটের প্রবলেমের জন্য। আপনি ডাটা ও, এবং যদি হচ্ছে যে আপনার ওখানে কোন সিমের নেট সব থেকে ভালো থাকে ওই সিমের নেট রাখবেন। আর
আপনার বাসা তো কোথায়, ফরিদপুর, ওখানে দেখবেন যে যদি ভালো স্পিড না দেয় লাইনটা চেঞ্জ করে ফেলবেন। জুমে ক্লাস করতে হলে অ্যাটলিস্ট 2 MB লাগবে। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। এটা একটু চেক করে রাখবেন। এরপরে এটা আমাদের সেকেন্ড টুলস হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। এটা আমরা রিডিং, লিসনিং এবং রাইটিং সব জায়গায় দেখব। এরপরে আসেন হচ্ছে থার্ড যে টুল, সেটা হচ্ছে ওয়ার্ড ফর্ম চেঞ্জ করে। আমরা জানি যে একটা ওয়ার্ডে অনেকগুলা ফর্ম হইতে পারে। নাউনকে অ্যাডজেক্টিভ করা যায়, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা যায়, অ্যাডভার্বকে কি ট্রান্সফার করতেছি, একটা থেকে একটা ট্রান্সফার করা যায়, এটা আমরা জানি। ঠিক আছে, সো এই যে যে ওয়ার্ডগুলার ফর্ম চেঞ্জ করা, এই ফর্ম চেঞ্জ করেও প্যারাফ্রেজিং করা হয়। যেমন এখানে দেখেন, the scientist investigated the effect of population on marine life. এখানে যে ইনভেস্টিগেটেড, এটা এখানে কি হয়েছে দেখেন, এটা এখানে নাউন হয়ে গেছে। ঠিক আছে, এই ভার্বের জন্য এখানে এক্সট্রা একটা ভার্ব আনা হয়েছে, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থ সেম আছে। দ্য সায়েন্টিস্ট ইনভেস্টিগেটেড দ্য ইফেক্ট অফ পপুলেশন অন মেরিন লাইফ। ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানীরা হচ্ছে যে এই যে পপুলেশনের ইফেক্ট, মেরিন লাইফে যে পপুলেশনের ইফেক্ট আর প্রভাব, সেটা হচ্ছে ইনভেস্টিগেট কি, এটার বাংলা কি হয়, ইনভেস্টিগেটের বাংলা কি, তো খুঁজে বের করা, খুঁজে খুঁজে বের করছে। তো এখানে কি আসছে, দ্য সায়েন্টিস্ট কন্ডাক্ট অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য ইফেক্টস অফ পপুলেশন অন মেরিন লাইফ। সেম অর্থ, অর্থের কোনো পরিবর্তন হয়নি। এখন এই যে যে চেঞ্জেস গুলা, এই যে যে টুলস গুলা যে আমি বলতেছি, এই টুলস গুলা বোথ ওয়েতে সুইং করে। বোথ ওয়েতে সুইং মিন্স হচ্ছে ভাইস ভার্সা। ভাইস ভার্সা মিন্স এইটা থেকে এটায় যাওয়া যাবে, এটা থেকে এইটায় আসতে পারে, এটা থেকে এটায় যাইতে পারে। অর্থাৎ প্যারাফ্রেজিং যে শুধু আপনার অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে করা হয় তা না, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভও করা হয়। ঠিক আছে, দুই ভাবেই করা হয়। অর্থাৎ যে রুলস গুলা এটা বোথ ওয়েতে কাজ করে, যে কোনো ভাবেই প্যারাফ্রেজিং হইতে পারে। এর মানে আপনি কোশ্চেনে দেখছেন যে একটা প্যাসিভ ফর্ম আছে, এটাকে অ্যাক্টিভ করবে না, ধরে নিতে পারেন। অনেকে মনে করতে পারে যে এখানে আর প্যারাফ্রেজিং হবে না, কারণ এটা তো প্যাসিভ অলরেডি হয়ে গেছে। না, এখানে বোথ ওয়েতেই হচ্ছে প্যারাফ্রেজিং করা যায়, করা হয়। ঠিক আছে, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো ওয়ার্ডের ফর্ম কিভাবে চেঞ্জ হয়েছে এখানে দেখেন। এই যে ইনভেস্টিগেট, এটা ভার্ব ছিল, এটা নাউন হয়ে গেছে। ঠিক আছে, ইউজিং জেনারেল আর স্পেসিফিক টার্ম, জেনারেল অ্যান্ড স্পেসিফিক টার্ম বোঝানোর জন্য সব থেকে যে কমন টুলস যদি আমি এক্সাম্পলস প্রোভাইড করি, লাইক হচ্ছে, যদি এটা কি জেনারেল নাম, আমি যদি হচ্ছে যে এখানে বলি হচ্ছে গার্লস অর বয়েজ, এটা এক কোশ্চেনে থাকলো। অডিওতে ওই বয়ের পরিবর্তে স্পেসিফিকলি নাম ধরে বলল বোরহান জাহিদ। ঠিক আছে, তো এটা বয়, এটাও বয়, অর্থাৎ জেনারেল ইউজ করার পরিবর্তে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্টই চলে যায়। এভাবেও প্যারাফ্রেজিং করা হয়। ঠিক আছে, আবার এখান থেকে এখানেও যায়, বোথ ওয়েতে সুইং করে। যেমন, দ্য সিটি কাউন্সিল অ্যাপ্রুভ দ্য
কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি। এখন সিটি কাউন্সিল, এটা কি টেকনিক্যাল ওয়ার্ড, এটাকে প্যারাফ্রেজ করা হয়েছে লোকাল অথরিটিস। লোকাল অথরিটি এটা জেনারেল ওয়ার্ড, লোকাল অথরিটিস এটা জেনারেল ওয়ার্ড। মোর স্পেসিফিক ওয়ার্ড নির্দিষ্ট করে বলা হচ্ছে হচ্ছে সিটি কাউন্সিল। এখানে লোকাল অথরিটিস মিনস এখানে লোকাল অথরিটি যে কেউ হইতে পারে। অর্থাৎ স্পেসিফিক টার্মের পরিবর্তে আমরা জেনারেল টার্ম ইউজ করতে পারি, এবং জেনারেল টার্মের পরিবর্তে স্পেসিফিক টার্ম ইউজ হয়। এভাবে প্যারাফ্রেজিং হয়, ঠিক আছে। এখানে এই যে নিউ লাইব্রেরি, লাইব্রেরি এটা এটা তো ফিক্সড অর্থাৎ স্পেসিফিক। এখানে ওইটা প্যারাফ্রেজ করে নিউ পাবলিক বিল্ডিং। এখন পাবলিক বিল্ডিং যে কোনো বিল্ডিং হইতে পারে, অর্থাৎ জেনারেল টার্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। এভাবে আপনার প্যারাফ্রেজিং আপনি দেখবেন, স্পেশালি হচ্ছে লিসনিং এ। এরপরে আসেন হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে যে অপোজিট ওয়ার্ড ব্যবহার করেন। ধরেন এখানে গুড, এটার অপোজিট ব্যাড। এখন আপনাকে অডিওতে গুড এর পরিবর্তে ব্যাড বলে দিল, ঠিক আছে। এখন আপনি এইটা শুনলেন, কিন্তু এর আগের বা পরের কিছু শুনলেন না। আপনি তাহলে এটা রং ধরে নিবেন যে এটার বিপরীত শো করছে, কিন্তু আপনাকে ক্লিয়ারলি শুনতে হবে। অপোজিট ওয়ার্ড ইউজ করেও প্যারাফ্রেজিং করা হয়। কিভাবে? এই ওয়ার্ডের আগে একটা নেগেটিভ ওয়ার্ড কানেক্ট করা হয়। লাইক এখানে দেখেন, দ্য রিসার্চ ওয়াজ ইনকনক্লুসিভ মিন্স হচ্ছে যে গবেষণাটা কোনো, ইনকনক্লুসিভ মিন্স হচ্ছে কোনো রেজাল্ট প্রকাশ করেনি, ঠিক আছে। অর্থাৎ কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারেনি, এরকম জিনিস বোঝায়। দ্য রিসার্চ ওয়াজ ইনকনক্লুসিভ অর্থাৎ কোনো রেজাল্ট শো করতে পারেনি বা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারেনি। এখানে কি বলছে? এখানে ওইটার এক্সাক্ট অপোজিট ওয়ার্ড এখানে দেখেন, এ ডেফিনেট অ্যান্সার, ঠিক আছে। তো আপনি যদি এখানের এই যে যে ডিড নটটা যদি না শুনেন, অর্থাৎ নেগেটিভ ইস্যুটা যদি না দেখেন, তখন তো আপনি মনে করবেন যে এটা তাহলে বিপরীত। কেন বিপরীত? কারণ হচ্ছে যে এখানে আমার আছে যে ওয়ার্ডটা তার বিপরীত ওয়ার্ডটা দিছে, সো এটা নেগেটিভ, ভুল, এই অ্যান্সার অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই যে যে অ্যান্সার এখানে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করে, স্পেশালি এটা রিডিং এবং লিসেনিং এ এই ধরনের প্যারাফ্রেজিং ফলো করা যায়, যে অপোজিট ওয়ার্ড ইউজ করে রিফ্রেশ করতেছে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ তুলনা এবং বিপরীত, এই দুইটা জিনিস দিয়েও প্যারাফ্রেজিং করা হয়। তুলনা করে প্যারাফ্রেজিং করা যায়, ঠিক আছে। তুলনা কিভাবে করে প্যারাফ্রেজিং করা হয় দেখেন এখানে, আনলাইক লাস্ট ইয়ার দিস ইয়ার্স বাজেট ইজ লার্জার। এখানে কম্পারিজন আছে এবং এখানে আনলাইক আছে, লাস্ট ইয়ার তুলনা আছে। তো এটাকে প্যারাফ্রেজ করে দেখেন, লাস্ট ইয়ারকে প্যারাফ্রেজ করা হয়েছে দিস ইয়ার, এই যে প্রিভিয়াস ওয়ান, ঠিক আছে, এটা দিয়ে প্রিভিয়াস ওয়ান আনলাইক, এখানে এই যে আনলাইক, আনলাইক লাস্ট ইয়ার এটাকে প্যারাফ্রেজ করা হয়েছে কম্পেয়ার, কম্পারিজন শো করছে। এই যে যে এখানে দেখেন কম্পারিজনটা কিভাবে আসছে, দিস ইয়ার বাজেট ইজ বিগার কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান।
এখানে এই যে এই পার্টটায় আইসে কম্পারিজন শো হয়েছে, এই পার্টে কম্পারিজন নাই, ঠিক আছে। সো এখানে প্রিভিয়াস ওয়ান আনা হয়েছে এবং দিস ইয়ার, ঠিক আছে, কম্পেয়ার করছে, তুলনা শো করে হচ্ছে প্যারাফ্রেজিং করা যায়। সেকেন্ড, ও এটা সেভেন্থ চলে আসছে। কন্ডেন্সিং ইনফরমেশন, কন্ডেন্সিং মিন্স হচ্ছে ঘনীভূত করা, সামারাইজিং, অর্থাৎ আমরা বাক্য সংকোচন পড়ছি তো, একটা বড় একটা সেন্টেন্স তাকে বাক্য সংকোচন করে এক কথায় প্রকাশ পড়ছি, তারপরে হচ্ছে যে আবার ইয়া পড়ছি না, ওই যে সমাস পড়ছি না, আহ সমস্ত পদকে বিশ্লেষণ করে ব্যাস বাক্য তৈরি করা হয়, একটা ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডের ডেফিনেশন দেওয়া হয়। সিমিলারলি এখানে যে কোনো একটা ওয়ার্ড, ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডের একটা ডেফিনেশন থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা ডেফিনেশন থাকে। সো এখানে এই ডেফিনেশন আর হচ্ছে যে ওই ডেফিনেশনটাকে সামারাইজ করে যে কোনো একটা সংক্ষেপে একটা ওয়ার্ডে প্রকাশ করে ফেলে, ঠিক আছে। লাইক ওই যে বাক্য সংকোচন বা সমাসের কথা বললাম, এখানে দেখেন এই সেন্টেন্সটা দেখি আমরা। আফটার thorough investigation and numerous tests, the scientists concluded that the substance was safe. এখান থেকে এই পর্যন্ত এই পুরা জিনিসটাকে এখানে একটা ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে, টেস্টিং। যে বাংলা এক্সপ্লেইন করলাম আপনাদের, সেম। এখন এখান থেকে কিন্তু বোথ ওয়েতে এই ওয়ার্ডটাকে এভাবে প্যারাফ্রেজ করতে পারে, আবার এই জেনারেল ডেফিনেশনটাকে এই ওয়ার্ডে নিতে পারে, বোথ ওয়েতে এই প্রত্যেকটা রুলসই বোথ ওয়েতে যায়, ঠিক আছে। দেখেন, দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ সেফ আফটার টেস্টিং, অর্থাৎ টেস্টিংটাকে এই যে আফটার এ থরো ইনভেস্টিগেশন এন্ড নিউমেরিয়াস টেস্ট, এই একটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ সামারাইজ হয়ে গেছে। একে আবার হচ্ছে যে ডেফিনেশনও প্রোভাইড করা যায়, এই টেস্টিং এর ডেফিনেশন কিন্তু এটা, ঠিক আছে। সো যে কোনো ভাবে আমরা যাইতে পারি বা আইএলটিএস যাইতে পারে, এটা ওদের উপর ডিপেন্ড করে কিভাবে প্যারাফ্রেজিং করবে। ডেসক্রিপশন প্রোভাইড করে, অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে কোনো একটা টেকনিক্যাল ওয়ার্ডের ডেফিনেশন প্রোভাইড করা যাইতে পারে, প্রোভাইড করে ওইটাকে প্যারাফ্রেজ করা যায়। লাইক এখানে এটা কি, কি টাইপের ওয়ার্ড, এই এই ওয়ার্ডের সাথে সবাই পরিচিত আছেন, কি বলা হয় এই ওয়ার্ডটাকে? ইনসোমনিয়া। ইনসোমনিয়া মিন্স হচ্ছে যে সব মানুষ হচ্ছে যে ঘুমের সমস্যায় ভুগতেছে, অর্থাৎ যাদের ঘুম হয় না, এদের এই একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়। এখন এই ওয়ার্ডটাকে যদি হচ্ছে যে এখানে ডেফিনেশন প্রোভাইড করে, এখানে কি বলা হয়েছে, মেনি পিপল সাফার ফ্রম ইনসোমনিয়া, এন্ড এখানে ইনসোমনিয়া প্যারাফ্রেজ হয়ে মেনি পিপল স্ট্রাগল উইথ দ্য ইনএবিলিটি টু স্লিপ, এখানে এই ওয়ার্ডটার ডেফিনেশন এখানে প্রোভাইড করা হয়েছে। এই যে ইনসোমনিয়ার ডেফিনেশন এখানে প্রোভাইড করা হয়েছে, ইনএবিলিটি টু স্লিপ, ঠিক আছে। এটা এখানেও যাইতে পারে, আবার এখান থেকে এখানেও আসতে পারে, বোথ ওয়েতে। অর্থাৎ কোনো একটা ডেফিনেশন আছে, তাকে একটা সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট, টেকনিক্যাল ওয়ার্ডে কনভার্ট করা যায় বা করে, বা কোনো টেকনিক্যাল ওয়ার্ডকে ডেফিনেশন হিসেবে প্যারাফ্রেজ করে, এভাবে প্যারাফ্রেজিং হয়। কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কজ এন্ড ইফেক্ট শো করে হচ্ছে যে প্যারাফ্রেজিং করা হয়।
বিভিন্ন সময়, তবে কম করা হয়। যেমন এখানে হেভি রেইনফল কজ সেভার ফ্লাডিং ইন দ্য এরিয়া, অর্থাৎ এখানে রেইনফলের কারণে এখানে হচ্ছে যে বন্যার সৃষ্টি হয়েছে, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এখন এটাকে কজ হিসেবে শো করে এটার রেজাল্ট শো করা যায়, ঠিক আছে, আলাদা হতে। ডিউ টু হেভি রেইনফল, এই যে এখানে কারণ, দ্য এরিয়া এক্সপেরিয়েন্স সেভার ফ্লাডিং, ঠিক আছে, অর্থাৎ কারণ এবং ফলাফল শো করা হয়েছে পরেরটায়, ঠিক আছে। এভাবেও প্যারাফ্রেজিং হয়। এরপরে লাস্টে কম্পারিজন, এটা আগেও দেখায় আসছি, আবার এখানে রিপিট হয়েছে মেবি। অর্থাৎ হচ্ছে ডিগ্রি শো করে, অর্থাৎ ইন্টেন্স শো করে, ইন্টেন্স শো করে প্যারাফ্রেজিং করা যায়, ঠিক আছে। কাছাকাছি ইন্টেন্সের জিনিসকে কম্পেয়ার করে, ডিগ্রি, ডিগ্রি মিন্স হচ্ছে কম্পারিজন, অর্থাৎ একটা জিনিসের কত মাত্রায় আছে, এই জিনিসটাকে ডিগ্রি দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। সো কোনো একটা জিনিস হচ্ছে অল্প চেঞ্জেস হইলে, এটা হচ্ছে যে, বা বেশি চেঞ্জ হইছে, এই জিনিসগুলাকে আমরা ডিগ্রির মাধ্যমে শো করতে পারি, ঠিক আছে। এই শো এর মাধ্যমে হচ্ছে যে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। এখানে কি আছে, দ্য প্রজেক্ট ওয়াজ হাইলি সাকসেসফুল, ঠিক আছে। এখানে এই প্রজেক্ট ওয়াজ হাইলি সাকসেসফুল এইটার ইন্টেন্স শো করার জন্য এখানে দ্য প্রজেক্ট ওয়াজ এক্সট্রিমলি ইফেক্টিভ, ঠিক আছে। এভাবে হচ্ছে যে এদের যে ডিগ্রি শো করতেছে, অর্থাৎ এদের ইন্টেন্সটা, অর্থাৎ কতটা এদের মাত্রা, সেই মাত্রাটা শো করেও হচ্ছে প্যারাফ্রেজিং করা হয়। এই 10টা প্যারাফ্রেজিং টুলস আমরা দেখব। এছাড়া ছোটখাটো আরো কিছু টুলস থাকতে পারে, তবে এই 10টাই সব থেকে বেশি ইউজ হয়। এখন বুঝেন নাই বা কোনো টপিক বুঝতে অসুবিধা আছে এরকম আহ কেউ আছেন? ভাইয়া, এখানে পরে আসছেন কে? সবার পরে জয়েন করছেন কে? 11, 11 জন ক্লাস করতেছিলেন, লাস্টে জয়েন করছেন কে সবার পরে? মেবি আমি নাকি ভাই? না, আপনি না, আপনার পরে আরেকজন জয়েন করছে। ক্লাসে আসবো যাব এরকম করে ক্লাস করতে পারবেন না, বা ক্লাসে ক্লাস মিউট করে, যেটা অনলাইন কোর্সেস ক্ষেত্রে হয়, যে আমি, আমাকে মিউট করে আপনি হচ্ছে যে মুভি দেখতেছেন, গেম খেলতেছেন, ভাত খাইতেছেন, এরকম অনেকেই করে। এই টাইপের যদি কেউ থেকে থাকেন, আমি তাকে উল্টা লাটকায় মারবো, ঠিক আছে। এই টাইপের কেউ থাকতে পারবেন না ক্লাসে। অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এখানে আমরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়বো। আমি এখানে 100 150 স্টুডেন্ট নিয়ে কোর্স করাই না, যে কারণে আমার মানে স্টুডেন্টরা ভালো করে। সো এখানে সবার অ্যাক্টিভ থাকতে হবে। এখন কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই, আর কি বুঝেন নাই আর কি বুঝছেন, সে জিনিসটা বলেন। ভাইয়া এটা তো বুঝতে পারছি, এখন এটা মানে কিভাবে, এটা কি মুখস্থ করতে হবে নাকি, মানে এটা কিভাবে মনে রাখার বা কিভাবে এটা কি করতে হবে? এইটা হচ্ছে যে এই জিনিসগুলা সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, যে এইভাবে পরিবর্তনগুলা হইতে পারে। আচ্ছা, এখন দুইটা সেন্টেন্স কি একসাথেই মানে কোশ্চেনে দেওয়া থাকবে, না, এটা বুঝে নিতে দুইটা, হবে এটা নাকি ধরেন হচ্ছে আমাকে? আমি বলি, এটা দেখেন, আমি আপনাকে দেখাই। ধরেন আপনার এখানে
এখানে দেখেন কোশ্চেনটা, when when is the event going to be held, এটা আপনার কোশ্চেনে আছে, আপনার কোশ্চেন পেপারে আছে, এটা কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা আছে এভাবে লেখা। এখন আপনি অ্যান্সার করবেন কি অডিও শুনে, কোশ্চেনটা দেখে অডিও শুনে অ্যান্সার নেবেন। এখন কোশ্চেনে আপনার অডিওতে কখনোই আপনাকে হুবহু এই যে এইভাবে বলবে না, হোয়েন ইজ দ্য ইভেন্ট গোয়িং টু বি হেল্ড। এখানে এই যে যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা প্যারাফ্রেজিং করে, দ্য ইভেন্ট ওয়াজ শিডিউল ফর দ্য উইকেন্ড, ঠিক আছে? অর্থাৎ এখানে যে এই যে গোয়িং টু বি হেল্ড, গোয়িং টু বি হেল্ড এটার প্যারাফ্রেজিং হয়েছে কি বলেন তো? গোয়িং টু বি হেল্ড অর্থাৎ ভার্বটা প্যারাফ্রেজ হয়ে এখানে শিডিউল হয়েছে শিডিউল। হ্যাঁ ফর, হ্যাঁ, শিডিউল হ্যাঁ ফর দ্য হ্যাঁ, উইকেন্ড, এটা ফর হয়েছে। দ্য উইকেন্ড। এই যে যে এইভাবে প্যারাফ্রেজিং গুলা হবে। এখন আপনি যদি এই প্যারাফ্রেজিং না বুঝেন, যে আপনি যদি এক্সপেক্ট করেন আর প্রেডিক্ট করেন আপনাকে হুবহু এই গোয়িং টু বি হেল্ড বলতে যাচ্ছে অডিওতে, বা আপনি রিডিং প্যাসেজে এই গোয়িং টু বি হেল্ড পাইতে যাচ্ছেন, এরকম পাবেন না। এই জিনিসগুলা হচ্ছে যে বোঝাচ্ছি যে এইভাবে এই চেঞ্জেস গুলা এভাবে হয়। এবং এটা তো একটা চেঞ্জেস, এই যে যে 10টা চেঞ্জ চেঞ্জ করার টেকনিক, এই টেকনিক গুলা অ্যাপ্লাই করে আইএলটিএস, ঠিক আছে? জি। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আপনার এই যে ম্যাটেরিয়ালটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে তাহলে? ভাই না, আমার একটু এটা 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 গোপনীয়, এটা দিব না। আরে না, সবই দিয়ে দিব, এরকম ইস্যু না। এটা অলরেডি প্রোভাইড করা আছে, আবার দিয়ে দিব গ্রুপে প্রত্যেকটা ডকুমেন্ট। ওই উম, ওই চ্যানেলটাই আছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় ক্লাস শেষে পাবেন। এখন ক্লাস শেষে পাওয়ার পর ধরেন আপনি এক সময় হচ্ছে যে আপনার লাগবে কোনো একদিন 2-3 মাস পর, তখন তো হুম, হচ্ছে যে দেখা গেল আপনার ব্যাচ শেষ হয়ে গেছে, তখন ওই যে ওই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। এখন হুম, আপনার গ্রুপে প্রতিদিনই যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এরপরে হচ্ছে যে আমরা, এটা তো বুঝছেন, এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আহ আজকে আর না পড়াই, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমি ইয়া আপনাদের পার্টস অফ স্পিচের দুইটা দুইটা পড়াইতে পারবো, কারণ ডিটেইলস যাওয়া লাগে। শুধু নাউনের ডিটেইলসে গেলে হচ্ছে যে 1.5 ঘন্টা পার হয়ে যাবে। তো আগামী ক্লাসে দুইটা পার্টস অফ স্পিচ আমি পড়াবো, ঠিক আছে? আর আজকে প্রথমে হচ্ছে যে একটু আপনাদের টাইম ওয়েস্ট হয়েছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবারে হচ্ছে এক্সাক্ট টাইমে জয়েন করবেন। আমি সর্বোচ্চ 2 মিনিট ওয়েট করতে পারবো, দেন আমি শুরু করব, ঠিক আছে? ভাই ওই মানে একেবারে 8টায় হচ্ছে আমাদের এখানে নামাজ শুরু হয় তো, জামাত, এই জন্য জাস্ট ফরজ নামাজটা পড়ে চলে আসছি আর কি। তো হুম দেখা হুম। যাচ্ছে 10 মিনিট লাগবে ভাই, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনি এই 10 মিনিট হচ্ছে যে ওই যে ক্লাস রেকর্ড থেকে প্রথম 10 মিনিট একটু দেখে নেবেন, ঠিক আছে? জি জি ভাই, জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।